বাসর ঘরে বউ সেজে বসে আছি, চোখে অজস্র অজানা ভয়, চারপাশে আলো ঝলমল, অথচ আমার ভেতরটা নিভে গেছে নিঃশব্দে এক চুক্তির ওপর নির্ভর করে। এমন এক চুক্তি যা আমার পুরো জীবনকে বরবাদ করে দিয়েছে। 4 ঘন্টা আগে রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ শেষ করে বেরিয়েছি, কিন্তু আজ সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ঘড়িতে বাজে তখন ঠিক 7টা। রাস্তা অদ্ভুতভাবে নির্জন, জঙ্গল পথের মতো লাগছে আজ। বাতাসে কেমন এক শীতল বাতাস বয়ে যাচ্ছে। তবু সাহস জুগিয়ে হাঁটা শুরু করলাম বাড়ির পথে। কিছু দূর যেতেই রাস্তার ধারে এক গাড়ির পাশে চোখ পড়ল। একটা লোক মাটিতে পড়ে আছে নিথরভাবে। বুকের ভেতরটা ধক করে উঠল। প্রথমে ভয় পেয়ে পিছনে ফিরতে চেয়েছিলাম, কিন্তু না জানি কেন পা থেমে গেল। নিজেকে সামলে ধীরে ধীরে এগিয়ে গেলাম সামনে। গিয়ে দেখি লোকটা মায়ের যেন মাতাল, অচেতন হয়ে পড়ে আছে। লোকটির পরনে বেশ পরিপাটি পোশাক, চেহারায় ভদ্রতার ছাপ দেখা গেল। মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে কয়েকবার ডাকলাম, আপনি শুনতে পারছেন? কোনো সাড়া না পেয়ে একটু এগিয়ে গিয়ে জোরে বললাম, আপনি ঠিক আছেন? এইবার লোকটা আস্তে করে চোখ খুলে তাকালো আমার দিকে। ঠোঁট নড়ল, কিন্তু শব্দটা এখনই ক্ষীণ যে বুঝতে পারলাম না সে কি বলছে। আমি আরও খানিকটা ঝুঁকে কানটা তার মুখের কাছে নিলাম। তখনই মৃদু কণ্ঠে শুনতে পেলাম, আমাকে একটু পানি দিন। ওই একটুকু কথায় কেমন জানি গলায় একটা দলা জমে গেল আমার। চারপাশে কেউ নেই, শুধু নিঃশব্দ রাস্তা। আশেপাশে বাড়ি ঘরও তেমন নেই। একটা দুটো ঘর দেখলাম, কিন্তু অন্ধকার। মনে হলো এই মানুষটার জন্য কিছু না করলে অপরাধ হবে আমার। আশেপাশে আবার তাকিয়ে দেখি, কিন্তু কোথাও পানি দেখা নেই। রাস্তা ফাঁকা, দোকানপাট সব বন্ধ। শুক্রবার হওয়ায় মানুষটা কাতর চোখে তাকিয়ে আছে আমার দিকে। বুকটা কেমন ভারী হয়ে উঠল। তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলাম, যদি কোথাও একটু পানি পাওয়া যায়। কিছু দূর এগোতেই চোখে পড়ল একটা টিনের ঘর। খোলা দরজা দিয়ে ভেতরে হালকা আলো জ্বলছে। মনে হলো হয়তো কেউ আছে। তা দেখে দৌড়ে গেলাম সেখানে। দরজার কাছে গিয়ে ডাক দিলাম, কেউ আছেন? পানি পাবো কি একটু? কোনো উত্তর এলো না। ভেতরে পা রাখতেই বাতাসে এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ। চারদিকে খড়ের গাদা। একটা পুরনো লণ্ঠের আলো টিম টিম করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘরের ভেতরে কেউ নেই। তার পাশেই আরেকটা ঘর, সেখানেও কেউ নেই। অথচ একখানা পরিপাটি বিছানা দেখা গেল। এক মুহূর্তের জন্য বুকের ভেতরটা কেমন করে উঠল। তবু সাহস করে ঘরের পাশে রাখা একটা জং ধরা পানির ট্যাপ দেখতে পেলাম। ট্যাপটা ধরাতেই পানি পড়ল চিকচিক করে, কিন্তু কোনো পাত্র নেই। হতাশ হয়ে চারপাশে তাকিয়ে বুঝলাম পানি নেওয়ার উপায় নেই। দেখে মনে হলো গরু রাখার ঘর ছিল। সময় নষ্ট না করে দৌড়ে ফিরে এলাম সেই লোকটার কাছে। সে তখনও অচেতন, ঠোঁট শুকিয়ে গেছে। রোহা চারদিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। তারপর সাহস জুগিয়ে লোকটিকে টেনে ধরল আর বলল, চলুন, আমি আপনাকে ভেতরে নিয়ে যাচ্ছি। লোকটার হাত নিজে কাঁধে রাখতে গেল, কিন্তু সে তো ভারে প্রায় দ্বিগুণ। তবু নিজের সমস্ত শক্তি জড়ো করে একবারে টান দিলাম। শরীরটা ভারী হয়ে দুলে উঠল, প্রায় হেলে পড়লাম যেন। কষ্ট করে ধীরে ধীরে টেনে নিয়ে গেলাম সেই টিনের ঘরের দিকে। প্রতিটি পা যেন শত মন ভারে টানছে। ঘরের ভিতরে ঢুকে লোকটাকে খড়ের ওপর শুইয়ে দিল সে। বুক ওঠানামা করছে ধীরে, চোখ বন্ধ। রোহা এক মুহূর্ত দাঁড়িয়ে রইল নিঃশব্দে। আমি তাকে টিনের দেওয়ালের পাশে ধাক্কা দিয়ে বসিয়ে দুহাত একসাথে ধরে ট্যাপ থেকে পানি তুলেই ধীরে ধীরে তারপর মুখে খাইয়ে দিলাম। পানিটা খেলো, কিন্তু লোকটার কণ্ঠট কাঁপছে। শ্বাসটা আগের চেয়ে খানিকটা গাঢ়। কয়েকবার ডাকলাম, শুনলেন কি? কোনো উত্তর নেই।
ভেতরের আলো টিমটিম করছে, বাইরের সন্ধ্যার ধোঁয়া ধীরে ধীরে ঢুকে পড়ছে ঘরে। লোকটা কোনো সাড়া দিচ্ছে না, তাই ভয়ে এসে ভিড় করলো বুকখানায়। আমি দরজা ঠেলে বাইরে বের হতেই যাব, তখন হুট করে সে আমার হাতটাকে জোরে ধরে টেনে আনলো। টানটা এত জোরেই ছিল যে আমি ভারাক্রান্ত হয়ে ছিটকে পড়লাম। লোকটির বুকের ওপর তার গায়ে মদ মিশ্রিত এক অদ্ভুত গন্ধ মুড়ো ধোয়ার মতো ভাসছে। শিরায় কেমন করে লেগে গেল যেন। আমার হৃদয়ের তাল কিছুটা এসে থামলো, কিন্তু তার হাত করা কাছের লণ্ঠনের ঝিমঝিম, আর আমরা দুজন। আমার কণ্ঠ রুদ্র, তার নিঃশ্বাস ধীর, কিন্তু আমি ভয়ে কেঁপে উঠলাম। আমি ছটফট করতে লাগলে লোকটি মাতাল স্বরে বলে উঠল। লোকটির কথা শুনে আমার বুকের মাঝে অস্থির হয়ে উঠল। আমি বলতে লাগলাম, ছাড়ুন আমাকে, কিন্তু হঠাৎ সব বদলে গেল। লোকটি হুট করে এতটাই হিংস্র হয়ে উঠল যে আমাকে ঠেসে ধরল। হুট করে আমার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিজে অত্যাচার করতে শুরু করল। আমি ছটফটিয়ে লোকটিকে সরাতে চাইলাম, কিন্তু তার শক্তির কাছে আমি ব্যর্থ। লোকটি প্রায় 5 মিনিট পর আমার ঠোঁট ছেড়ে দিয়ে গভীর নিঃশ্বাস নিল, আর আমি হাঁপাচ্ছিলাম। লোকটির যেন তৃষ্ণা মিটল না। ফের আমার গলার ওড়না এক টানে ছুঁড়ে ফেলল আর লো ভয়েসে বলে উঠল, সি ইউ সো টেস্টি গার্ল, বলে কাঁধ থেকে জামার ছিঁড়ে ফেলল। আমি চিৎকার করতেও ভয় পেলাম নিজের ইজ্জতের জন্য। লোকটি আমার অদরে মুখ ডুবালে ঝড়ের তাণ্ডব চালানো অনবরত গলায় পেটে কামড়ে দিচ্ছে। এক সময় তার শক্তির কাছে হেরে নিজের ভর ছেড়ে দিলাম, আর সইতে না পেরে জ্ঞান হারালাম। প্রায় 2 ঘন্টা পর জ্ঞান ফিরল লোকজনের চেঁচামেচিতে। ব্যথা শরীরে নিভু নিভু চোখে তাকালে দেখতে বয়স্ক কিছু মহিলা আর পুরুষ। এক বয়স্ক লোক চেঁচিয়ে উঠল, নষ্টা মেয়ে একটা, নষ্টামি করার জায়গা পাস না আমার ঘরেরকেই পেলি। রোহা লোকটির শার্ট দিয়ে নিজের শরীর দ্রুত ডেকে নিল। লোকটি সবার কথায় ঘুম থেকে উঠে পড়ল। উন্মাদ শরীরে নিভু চোখে তাকিয়ে রইল সবার দিকে। কিছু মহিলা বলে উঠল, নষ্টা মেয়ে শরীর বিলিয়ে কতটা পেলি রে, সি, বলে রোহার চুল টেনে ধরবে, ঠিক তখনই লোকটি হুঙ্কার দিয়ে উঠল, ডোন্ট টাচ। লোকটির কথা শুনে মহিলা মুখ ভেঙচি দিয়ে উঠল। লোকটি তার পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিল আস্তে। তারপর উঠে একবার রোহার দিকে তাকালো। তার সোজা বেরিয়ে যেতে লাগলেই লোকগুলো চেঁচিয়ে উঠল, একদম পালাবেন না, মেয়েটির ইজ্জত খেয়ে ফুর্তি করেন তাই না, একে আসিস কাজী ডাক। লোকগুলো কথা শুনে সাজিদ হাত মুষ্টি যুদ্ধ করে ফেলল আর কাট কাট গলায় বলে উঠল, আমি কিছু করিনি, আমি বিয়ে করব না। তার কথায় রোহা ফুঁপিয়ে কেঁদে উঠল এবার। আর মহিলাগুলো মুখ বাঁকিয়ে বলল, চোরের মায়ের বড় গলা কথা, হো এই কাজীকে জলদি ডাক, আমি মেয়েটাকে জামা পরিয়ে দিচ্ছি। বলেই মহিলাটি রোহাকে জোর করে তুলে পাশের ঘরে নিয়ে গেল। আরেক মহিলা হাতে একটা লাল শাড়ি নিয়ে ঢুকলো। এইদিকে সাজিদকে জোর করে ধরে রেখেছে। এতগুলো লোকের সাথে পেরে উঠবে না জন্য সাজিদও চুপ রইল। 15-20 মিনিট পরই কাজী এসে হাজির হলো। বিয়ে পড়ানো শুরু করলেই কাজী 1.5 মোহর চাইল। তাতে মহিলাগুলো হেসে উঠল আর বলল, দেখে তো ফকির মনে হচ্ছে, টাকাও নেই সাথে, সে আবার কি দিবে। সাজিদ দাঁতে দাঁত চেপে ধরল আর বলল, 50 লাখ 1.5 মোহর ধরুন। সাজিদের কথায় সবাই হেসে উঠল। কাজী বলে উঠল, নগদ না দিলে তো বিয়ে হবে না বাবা। সাজিদ গম্ভীর কণ্ঠে বলল, ওয়েট করুন 5 মিনিট। তার কথায় সবাই চাওয়াচাওয়ি করতে শুরু করলে হুট করে গাড়ির আওয়াজ হলো। এক লোক বাইরে গিয়ে দেখে প্রায় 13-14টা গাড়ি এসে ভিড় করেছে। একে একে বডিগার্ড বের হচ্ছে। কালো পোশাকের এক ফর্সা লম্বাটে গঠনের পুরুষ এগিয়ে এসে বলে উঠল, স্যার আসেন। বয়স্ক লোকটি শুধু হা হয়ে তাকিয়ে রইল।
লোকটি বয়স্ক লোকটাকে সাইড কাটিয়ে ভেতরে গিয়ে কাজীরকে ডাকলো বাইরে। তারপর ভিতরে এসে সবার সামনে নগদ টাকা দিয়ে বিয়ে সম্পূর্ণ করলো। রোহা মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেললো। সাজিদ হুঙ্কার দিয়ে বলে উঠল, হয়েছে আপনাদের মজা নেওয়ার, অবশ্যই আমরা এখন যেতে পারি। সাজিদ রোহাকে ফেলে গদগদ পায়ে চলে গেল, গিয়ে গাড়িতে বসলো। সাজিদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাকিব রোহাকে বলে উঠল, ভাবি আমার সাথে আসুন। রোহা কিছু বলল না, ব্যথা শরীর নিয়ে গুটি গুটি পায়ে চলে গেল তার সাথে। বর্তমান বিশাল এক প্যালেন্সে গাড়ি এসে থামলো। সাজিদ নেমে সোজা চলে গেল তার রুমে। রাকিব সোজা রোহাকে সাজিদের ঘরে রেখে এসেছে। পুরো প্যালেন্স ফাঁকা, সব চট্টগ্রাম গেছে বিয়ের জন্য। রাকিব চলে যেতে সাজিদ রুমে এসে ক্ষিপ্ত হলো বাসর ঘর সাজানো দেখে। হুট করে রাগে রোহার গায়ে ছুঁড়ে মারল এক পেপার। রোহা ভয়ে হকচকিয়ে উঠল। পেপারটি হাতে নিয়ে দেখতে পেল সেখানে লেখা 3 বছরের চুক্তির বউ। গল্প 3 বছরের চুক্তির বউ। চলবে।